সব ভারতের কিছু বিরোধী শাসক দলের চক্রান্ত। এগুলো সব ফেক। হ্যাঁ, কিচ্ছু হয়নি বাংলাদেশে। এই তো আমি খবর পেলাম। দুধে ভাতে আছে ওখানকার। বেচে-কুচে ৫% হিন্দু আছে। মোট সংখ্যায় ১.৫ কোটির কাছাকাছি। এদেরকে তাড়াতে না পারলে পূর্ণাঙ্গ মুসলিম ইসলামিক রাষ্ট্র তৈরি করা যাবে না। তাই এই কাজটা ওরা করছে। মমতা ব্যানার্জি এত বড়, বড় কথা বলে। আর এই ইস্যুতে তিনি কি বললেন? ভারত সরকার সিদ্ধান্ত নেবে। আমি কে? ভাবুন। ধরি মাছ নাচুই পানি। আপনার যদি সৎ সাহস থাকে আপনি আগে এটা উদ্ধার করুন, করে তারপরে আন্দোলনে নামুন সেন্ট্রালের বিরুদ্ধে। এরা সবাই মিলে খুন করেছে লোকটাকে। হেডলাইন করবেন এটা ঠান্ডা মাথার খুন। পঙ্কজবাবুকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। থেকে শুনে আসছি যে ইসকন নিয়ে প্রবলেম চলছে বাংলাদেশে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে এবং চিন্ময় মহাপ্রভুকে আটকে রাখা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। তার জেরে এখন ইসকনের সঙ্গে যুক্ত বহু হিন্দুর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এটা পলিসির পার্ট। হিন্দু ক্লিনজিং চলছে। ঠিক আছে? এথনিক ক্লিনজিং চলছে ৭ দশক ধরে। এটা এখন আল্টিমেট পর্যায়ে চলে গেছে। এই যে বেচে-কুচে ৫% হিন্দু আছে। মোট সংখ্যায় ১.৫ কোটির কাছাকাছি। এদেরকে তাড়াতে না পারলে পূর্ণাঙ্গ মুসলিম ইসলামিক রাষ্ট্র তৈরি করা যাবে না। তাই এই কাজটা ওরা করছে। এবং যত দ্রুত করা যায় মৌলবাদীদের ভাবুন যে এদেশে যখন মসজিদ ভাঙা হয় তখন আমরা গর্জে উঠি রাস্তায়। আমরা আমাদের রেসপন্সিবল বিরোধীরা রাস্তায় নামে। আজকে আমাদের দেশের যে রেসপন্সিবল ওরা জানে ভারতের ভেতর থেকে প্রতিবাদটা জোরালো হবে না। কারণ আমাদের দেশে যারা সকল বিরোধী তারা বেছে, বেছে বিরোধিতা করে। তারা সিলেক্টিভ প্রোঅ্যাক্টিভ বিরোধিতা করে। তারা রাস্তায় নেমে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায় যে মাংসটা খায় না সেটা খেয়ে তারা প্রমাণ করার চেষ্টা করে আমরা ধর্মনিরপেক্ষ। এই যে তারা প্যালেস্টাইন নিয়ে কথা বলে। আমি বলছি প্যালেস্টাইন নিয়ে আমিও কথা বলি। আমি লিখি সত্যিই তো মানবতার ওখানটা হত্যা হচ্ছে। তারা সিরিয়া নিয়ে কথা বলে। তারা কোথায় গিয়ে কিউবা নিয়ে কথা বলে। তারা মস্কোয় বৃষ্টি হলে এখানকার বামেরা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে কলকাতায়। বেজিংয়ে যদি ইয়ে হয় মানে বেজিংয়ে যদি বার্থডে পার্টির কেক কাটা হয় এখানে তারা কেক ডিস্ট্রিবিউট করে। এই যদি বামেদের আন্তর্জাতিকতা বোধ হয় তাহলে তারা আজকে পার্শ্ববর্তী একই অঙ্গের থেকে বিচ্ছেদ হওয়া একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে অজস্র আমাদেরই হৃদয়ের পাঠ আমাদের অনেক আত্মীয় পড়ে আছে একই ভাষা একই কালচার শুধু ধর্মটা অনেকের আলাদা তাদের জন্য একটু কাঁদে না মন যদি এপারের বাঙালিদেরই অবস্থা তাই থাকে হিন্দু বাঙালিদের তাহলে পলিটিক্যাল বাঙালিদের তাই হবে তাহলে আমি মোদির থেকে কি আশা করতে পারি যে মোদি আমাদের বাঁচাবে স্টেটমেন্ট দেবে আমরা কি জোরালো একটা আন্দোলন করতে পেরেছি এখনো দেখছি তামাশা আপনি দেখুন এইসব খবর চালালে পরে অনেক বাঙালি আমাদের আছে রসুন সন্ধ্যায় স্নো পাউডার মেখে চ্যানেলটা ঘুরিয়ে ঘুরিয়ে পান চিবিয়ে চিবিয়ে বলবে এ সব ভারতের কিছু বিরোধী শাসক দলের চক্রান্ত এগুলো সব ফেক হ্যাঁ কিচ্ছু হয়নি বাংলাদেশে এই তো আমি খবর পেলাম দুধে ভাতে আছে ওখানকার ১০০ জনের বেশি বাঙালি হিন্দু এমপ্লয়িকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে চাকরি করতে পারবেন না ভাবছেন হ্যাঁ ধর্মস্থান কত ধ্বংস হয়েছে তার ইয়ত্তা নেই ওখান থেকে আসা হিন্দুদের জমি কি করা হয় শত্রু সম্পত্তি ডিক্লেয়ার করে ওরা শত্রু দেশের সরকার করে কোনো জনগণ নয় আর আমরা এখানে আগলে রাখি ওয়াকাব বলে তাই তো বলছি এই যদি চলতে থাকে ওরাও বুঝে নিয়েছে আমাদের হাড়ির হালটা কি ওরা আন্দোলন করবে না ১০ কোটি বাঙালি কোথায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে এখানকার মুসলমানরাও তো এখানকারই মাটির অংশ সমাধান তো এটা নয় যে ১.৫ কোটি লোক ২ কোটি লোক চলে আসবে কোথায় থাকবে কি খাবে জায়গা কোথায় আমাদের একে তো স্বাধীনতার সময় ৩৫% লোকের জন্য ৬৪% জমি বাংলাদেশ দেওয়া হয়েছিল আর মানে বাকি ৬৫%-এর জন্য পড়েছিল মাত্র ৩৫% জমি ৩৬% জমি রেল লাইনের ধারও আমাদের এখানটা ফাঁকা নেই জঙ্গল নেই বাকিরা কোথায় যাবে একবার ভেবেছে মমতা ব্যানার্জি এত বড় বড় কথা বলে তিস্তা জল চুক্তি নিয়ে কথা বলেন রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকারকে থ্রেট করেন এই যে ২১শে জুলাই মঞ্চ থেকে বললেন সবাই চলে আসো আমি আছি আর এই ইস্যুতে তিনি কি বললেন ভারত সরকার সিদ্ধান্ত নেবে আমি কে ভাবুন ধরি মাছ নাচুই পানি আর ওই যে কিংকর্তব্য বিমুখ একটি দল আছে ভাম দল তারা একটা ৪ লাইনের না ৫ লাইনের একটা স্টেটমেন্ট দিয়েছে দিয়ে দেখবেন পরতে পরতে আবার এখানকার সংখ্যালঘু তোষণের কথা বলে গেছে এই ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল আনছেন এবং এটার বিরোধিতা করছে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মমতা ব্যানার্জিও বলছেন যে একবারও রাজ্যের সঙ্গে আলোচনা করেনি কেন্দ্রীয় সরকার রাজ্য কে দরকার ছিল কে এ তো কেন্দ্রীয় আইন শুধু কি এই রাজ্যে ওয়াকফ আছে ওয়াক সম্পত্তি আছে আছে কি
ভারতবর্ষে ভারতবর্ষে এই মুহূর্তে 9.4 লাখ একর একর জমি ওয়াকফ সম্পত্তি, 8.7 লক্ষ সম্পত্তি, আলাদা সম্পত্তি, স্থাবর অস্থাবর মিলে। সেনা এবং সশস্ত্র সেনাবাহিনী এবং রেলের পরে সবচেয়ে বড় জমি ওদের। এটা তো বহু যুগ ধরে। ভারতবর্ষে 100% জমির 49% কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে আছে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি। বাকিটাও সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। তাহলে শুধু মমতা ব্যানার্জির সাথে কথা বলবে কেন? উনি কে? প্রথম। দ্বিতীয় হচ্ছে, ওনার লজ্জা করে না? ধরলাম ওয়াকফ সম্পত্তি নিয়ে, ধরলাম সেন্ট্রাল গভর্নমেন্ট বদমাইশি করছে, তা আপনি এটার আন্দোলন করার জন্য কি আপনার নৈতিক অধিকার আছে? আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন বাংলায় বামফ্রন্ট 20,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, আমি আসলে সিবিআই তদন্ত করাবো। করেছে? আপনার কাছে খবর আছে? দ্বিতীয়, ভারতবর্ষে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি দখল হয়ে আছে বাংলায়, করে আছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতারা, কিছু সংখ্যাগুরু নেতা আছে, চুরি করে রেখে দিয়েছে। আগে ওটা উদ্ধার করুন। 2017 সালে মাইসোর টিপু সুলতানের প্রপৌত্র, মাইসুর ফ্যামিলির ওয়াকফ স্টেটের সম্পাদক শাহিদ আলম ভারতবর্ষে একটি স্টেট, পশ্চিমবঙ্গের কলকাতায় জন্য মামলা করেছিল, আর কোনো স্টেটের জন্য করেনি, যেখানে সবচেয়ে বেশি জমি দখল হয়ে আছে। রায় চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটা হয়। মামলায় রায় চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিল জমি কর্পোরেশনকে, দখল হওয়া জমিগুলো জরিপ করুন, করেনি। জরিপটা করেনি তিনি। 2023-এ পাল্টা আবার মামলা হয়। পাল্টা মামলায় যখন আদালত রেগে গিয়ে অর্ডার ইস্যু করে, তারপরও হাল কি ভাবুন, শাহিদ ক্ষোভের সাথে আদালত নিযুক্ত ওয়াকফ সার্ভের কমিশনার এবং পৌরসভার যিনি বিশেষ অফিসার, তাকে লেখেন যে টালিগঞ্জের সতীশ মুখার্জি মানে রোডে 12 বিঘা জমি টিপু সুলতানের পরিবারের কবরস্থান তৃণমূল চুরি করে ফেলেছে, কবরস্থান চুরি করেছে। জাহারা বিবি তার পরিবারের একজন সদস্য, তার 39টি প্রপার্টি দখল করে ফেলছে তৃণমূল। এই জমিগুলো উদ্ধার কেন করতে পারছেন না তৃণমূল? তার উত্তর কিন্তু দেয়নি। আমি বলছি, আপনার যদি সৎ সাহস থাকে, আপনি আগে এটা উদ্ধার করুন, করে তারপরে আন্দোলনে নামুন সেন্ট্রালের বিরুদ্ধে। নাহলে এইসব বাজার গরম করতে কথা না বলাই ভালো। মমতা ব্যানার্জির নৈতিক অধিকার নেই, নেই, বামেদের নৈতিক অধিকার নেই। সাচার কমিটি দেখিয়ে দিয়ে গেছে বামেদের সময় কি হারে মুসলিম তোষণের নামে এখানটা শোষণ হয়েছে, কি হারে পশ্চিমবঙ্গে সবচেয়ে বাজে অবস্থায় ছিল বামেদের সময় মুসলিমরা। আমি আমার কথা নয়, আমি একটাও আমার কথা বলিনি। আরে স্টপ, এই ভোট ব্যাংকের ভিখারিদের এই রাজনীতি স্টপ করুন, বন্ধ করুন। এটা ভোট ব্যাংকের ভিখারির প্রলাপ বকছেন আপনারা, বন্ধ করুন। মানুষ নিতে পারছে না, মানুষ নিচ্ছে না, একটু বুঝে ফেলেছে। মুসলিম ভাইদের বোঝা উচিত যে আপনাদের ভোট ব্যাংকের করে নিয়েছে মমতা ব্যানার্জি বামেদের মতো দল। প্রশ্ন করুন তাদেরকে, এই জমিগুলো আগে উদ্ধার করুন। করবে না মমতা। এই আন্দোলন ওয়াক নিয়ে করতে গিয়ে মমতা দুটো জায়গা করছে। এক, মুসলিম ভোটটাকে কনসলিডেট করছে নিজের দিকে। দ্বিতীয়, এই জমিগুলো যে তার নেতারা দখল করে রেখেছে, এটা দিতে হবে না। কারণ এই কেন্দ্রের আইনটা পাশ হলে এই জমিগুলো তো হাতছাড়া হতে পারে মমতার নেতাদের। আচ্ছা, আমি একটু ভিন্ন প্রশ্নে আসি। প্রয়াত হয়েছেন পঙ্কজ দত্ত, প্রাক্তন আইজি, একদম প্রয়াত হয়েছে। আমরা এই খবরটা কিছুক্ষণ আগেই পেলাম। তাকে নিয়ে রাজ্যে একটা মস্ত বিতর্কও তৈরি হয়েছিল। দাদা যদি একটু বিস্তারিত। হ্যাঁ, আমি তো পঙ্কজ বাবু নিয়ে, আমি তো তখন যখন ওনার সাথে এরকম ঘটনা হচ্ছে, আমি একাধিকবার বিভিন্ন চ্যানেলে সরব হয়েছিলাম, কারণ পঙ্কজ বাবুর সাথে আমার একাধিক চ্যানেলে প্রোগ্রাম সূত্রে পরিচয়। আমার লাস্ট মনে আছে, শেষ যে দেখা ওনার সাথে হয়েছিল দূরদর্শনে একটা প্রোগ্রাম শেষে তিনি হাতে হাত রেখে হাত চেপে বলছিলেন যে এইভাবে চলবে না, এই বিরোধীরা বিক্রি হয়ে গেছে, আমরা একটা অরাজনৈতিক দল গঠন করব সামাজিক মুভমেন্টের জন্য। আমার পুরো মনে আছে, চোখে ভাসছে এখনো। লোকটাকে বাঁচতে দিল না, জানেন? কুল ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথায় শাসক তাকে মেরে ফেললো। একটা আইজি তাকে যেটা বলেননি, সেই না বলা কথাটাকে তার মুখে লাগিয়ে সোনাগাছির যৌনপল্লীর কিছু কর্মী, তাদের আমি সম্মান করে বলছি, তাদেরকে উস্কে দিয়ে সোনাগাছি লাগোয়া বটতলা থানায় ডেকে তাকে 3 ঘন্টা বসিয়ে রেখে জুতোর মালা দিয়ে হেনস্থা করা, তার স্পিরিটটাকে নষ্ট করে দেওয়া। 79 352 ধারায় মামলা বিএনএসে। শুধু তাই নয়, এই যে থানা কাউন্সিলর উপর থেকে নির্দেশ, তৃণমূলের উপর থেকে নির্দেশে এই মুক্তকণ্ঠা মানুষটিকে নিয়ে যে হেনস্থা করা হয়েছিল, ইভেন তাদের তথাকথিত মুখপাত্র যে কুণাল ঘোষ, যে কায়দায় ওনার অসুস্থতা নিয়ে ছেলে খিল্লি করেছিল চ্যানেলে, বিভিন্ন চ্যানেলগুলোতে, আমি বলছি এরা সবাই মিলে খুন করেছে লোকটাকে। হেডলাইন করবেন, এটা ঠান্ডা মাথার খুন,
পঙ্কজবাবুকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমি পঙ্কজবাবুর পরিবারের প্রতি সহানুভূতি রেখে বলছি, এটার থেকে আপনারা বেরিয়ে আসলে একদিন আপনারা অতি অবশ্যই কিন্তু এটা নিয়ে কিন্তু বৃহত্তর জায়গায় যাবেন। আমরা নাগরিক সমাজ আছি পাশে। আমরা নাগরিক সমাজ আমরা পাশে আছি আপনার। আমরা পাশে থাকবো। যতদূর যাওয়া যায় শাসক দলের বিরুদ্ধে আমরা যাব। হ্যাঁ, তো এই যে আপনার ইচ্ছাকৃত খুন, এ রাজ্যে চুরি, ছ্যাঁচড়ামি, বদমাইশি, শাসক দলের অগণতান্ত্রিক অ্যাক্টিভিটি, তা নিয়ে কথা বলা মানেই আপনি হয়ে যাবেন তাদের চক্ষুশূল। তার পরিণাম যা হওয়ার, আপনাকে খুন হতে হবে, আপনাকে মেরে ফেলা হবে। তাই তো অঙ্ক এটা। ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হলো একটা মানুষকে। এই প্রতিবাদটা করার জন্য তাকে কালকে এটা যদি আজকে আমরা মেনে নেই, কালকে এই জায়গায় আমি থাকবো, পঙ্কজবাবুর জায়গায় আপনি থাকবেন, অন্য কেউ থাকবে, এটা চলবে। বরুণ বিশ্বাস থেকে শুরু হয়েছে এই প্রতিবাদী কণ্ঠকে এখানে খুন করার। এটা হবে। আমরা পঙ্কজবাবুর এই খুন এটা মেনে নেব না। তার পরিবার যদি মুভ নাও করে, আমরা বলছি আমরা মুভ করবো এটা নিয়ে। আসুক, সমস্ত চিত্রগুলো আবার ক্লিয়ার হোক, আমরাও দেখছি।